হঠাৎ প্ল্যান করলাম দুজন ঘুরতে বেরোবো, ব্যাস বেরো হয়ে পড়লাম। তো যাই হোক, খুব বেশি দূরে নয়, এসেছি মুজিব সড়ক অনন্যা ঘোষ ডেয়ারিতে দই কিনতে। রমজান মাসে চিড়ার সাথে দই না হলে আসলে জমেই না। তো যাই হোক, রিসেন্টলি 2-3 বার জরিমানা খাওয়া অনন্যা ঘোষ ডেয়ারি থেকে খুব ভয় ভয় দইটা কিনলাম। তা তো আপনারা সবাই বুঝতেই পারতেছেন, দই কেনা শেষ। তো যাই হোক, স্মৃতিটাকে যতটুকু ধরে রাখা যায় আর কি। সাধারণত আমরা একসাথে ঘুরতে বেরোনোর অকেশন পাই না, কিন্তু আজকে দই কেনাটাকে একটা অকেশন বানিয়ে ফেললাম আর কি। দ্বিতীয় রমজান, ছেলে হঠাৎ দাদার কাছে আবদার করলো তরমুজ খাবে, কিন্তু এই অসময় তরমুজ পাওয়া তো ছিল বেশ কঠিন। তো যাই হোক, আমরা 10টা না ঘোরার পরে চলে আসলাম চৌরাস্তায়। চৌরাস্তায় এসে দেখলাম আরেক কাহিনী, তরমুজের কেজি 100 টাকা। তো যাই হোক, 5.5 কেজি তরমুজের দাম পড়লো 550 টাকা। অসময় তরমুজ, তাই দাম বেশি। আর এটাই হলো ফেরাউনের শিখিয়ে দেওয়া সেই হালাল ব্যবসা, যা আজও আমরা বাঁচিয়ে রেখেছি বা ধরে রেখেছি আমাদের মধ্যে। তো যাই হোক, তরমুজটা কাটার পর তরমুজের ভিতরের অবস্থা হলো এই, অসময় তরমুজ আর চৌরাস্তার মোড়ের তরমুজ, এটা থেকে আমরা বিরত থাকি। এটাকে কেন ফেরাউনের হালাল ব্যবসা বলেছিলাম এবার বুঝতে পারছেন তো? আসসালামু আলাইকুম। মাকে বাইকের পিছনে করে বসিয়ে নিয়ে চলে এসেছি সিংহজলিতে, চৌগাছা, মল্লিক বাজারে। এরপরে চলে আসলাম চৌগাছার ফতেপুর বাওরে। তো যাই হোক, মাকে নিয়ে অনেকদিন ধরে বেরোবো করছিলাম, কিন্তু আসলে বের হওয়া হচ্ছিল না ব্যস্ততার কারণে। তো হঠাৎ করে চলে আসলাম সিংহজলিতে, মল্লিক বাজারে। এরপর ওখান থেকে চলে আসলাম সরাসরি ফতেপুর বাওরে। তো ফতেপুর বাওরের সৌন্দর্য আসলে চোখে পড়ার মতো ছিল, আর এর আশেপাশের যে পরিবেশ, এক কথায় জাস্ট ওয়াও। তো আসলে দেখতে দেখতে কখন যে সময় পার হয়ে গেল আমরা টেরই পেলাম না। মাকে নিয়ে ঘোরার ভাগ্য আসলে সবার হয় না, কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ সে সৌভাগ্য আমাকে দিয়েছেন। তো যাই হোক, ঘোরাঘুরি শেষ করে এবার আমরা চলে আসলাম যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামনে ছোট্ট একটা কফি শপে। আমরা দুইটা কফি অর্ডার করলাম। এরপর কফি শেষ করে আমরা চলে গেলাম যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামনে। সেখানে কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম। আসলে সত্যি বলতে কখন যে দুপুর গড়িয়ে বিকেল আর বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে গেল টেরই পেলাম না। তো এভাবেই কেটে গেল আমাদের মাছের পুরো একটা বিকেল। ছেলে হঠাৎ আবদার করলো বিরিয়ানি খাবে, ব্যাস দুই ব্যাপারটা রিক্সা নিয়ে বের হয়ে পড়লাম। সোজা চলে আসলাম মনিহার। ক্যাফে আলারের চেয়ে বেস্ট বিরিয়ানি যশোরে আর কার আছে? কিছুক্ষণ অপেক্ষা, এরপর বিরিয়ানি নিয়ে আমরা রওনা দিলাম। ছেলের জেদে হঠাৎ করে প্ল্যান হলো আমরা গোদখালি যাব। তো যাই হোক, দুপুরবেলা ইজি বাইকটা পাচ্ছিলাম না, অনেক কষ্টে ইজি বাইক একটা ম্যানেজ করলাম, রিজার্ভ করে নিলাম ফুল ফ্যামিলি যাওয়ার জন্য। এইভাবে একসাথে আমরা লাস্ট কবে বের হয়েছিলাম আমার তো সঠিক মনে পড়ে না, তবে বছর 2-1 হবে যে আমরা একসাথে আবার বের হয়েছিলাম। আমাদের ইজি বাইকওয়ালা সুজন ভাই বেশ ভালো মনের একটা মানুষ ছিল, আর তার ড্রাইভিং স্কিলটাও অনেক দারুণ ছিল। তো তার সাথে গল্প করতে করতে আমরা চলে আসছি প্রায় 4 দিকে। তো বেনাপোল রোড ধরে আমরা এখন যাচ্ছি গদখালির দিকে। তো সরাসরি আসলে মহাসড়কটা দিয়ে আমরা যেতে পারছিলাম না কিছু সমস্যার কারণে। সমস্যাটা আসলে আমাদের ছিল না, ছিল আমাদের ইজি বাইকওয়ালা ভাইয়ের। তো যাই হোক, মহাসড়কে আমরা মালঞ্চি বাজার পার হয়ে বেশ অনেকটা চলে এসেছি। এখন আমরা নিমতলা বাজারের কাছাকাছি চলে আসছি, বাজে প্রায় 4টা। তো আশেপাশে যে সৌন্দর্য সেটা দেখতে লাগলাম, এত অপরূপ সৌন্দর্য ছিল। এইভাবে দেখতে দেখতে আমরা নিমতলা বাজারেই পৌঁছে গেলাম। নিমতলা বাজার থেকে আমরা মহাসড়ক থেকে ডানে হাত ধরে ছোট গ্রামের মধ্যে ঢুকে গেলাম। তো গ্রামের রাস্তাটা খুবই দারুণ ছিল, অনেক সুন্দর ছিল। মাঝে একটা রেল ক্রসিংও পড়ছিল, যেটা আমাদের যশোরগামী বা বেনাপোলগামী ট্রেন যাওয়া আসা করে। সূর্যটা প্রায় পড়ন্ত, খুবই দারুণ লাগছিল। মাঠের এই দৃশ্যগুলো দেখতে দেখতে আমরা যেতে লাগলাম। তো যাই হোক, গ্রামের রাস্তা শেষ করে আমরা আবারও মহাসড়কে উঠলাম। উঠেই দেখি বিএনপির অনিন্দ ইসলাম অমিতের অনেক বড় একটা মিছিল যাচ্ছে, মোটামুটি বেশ বড়ই। তো দেখতে দেখতে আমরা লাউজাই বাজারে চলে আসলাম। এরপরে আমরা চলে আসছি ঝিকরগাছা বাজারে। ঝিকরগাছা হাই স্কুলের সামনে আছি আমরা এখন। তো ঝিকরগাছা বাজারে উঠে দেখলাম এখানে বেশ গাড়ির চাপ, অনেক ভিড় ছিল মোটামুটি। তো এবি ব্যাংকের ঝিকরগাছা শাখা, আমার আব্বা বেশ অনেকদিন যাবত এখানে কর্মরত ছিলেন। তো যাই হোক, ব্রিজটা পার হওয়ার পরপরই দেখলাম যে একটা ইউনিক জিনিস, কি দরকার। এই রেস্টুরেন্টে আপনারা কারা কারা গেছেন, আপনাদের কেমন অভিজ্ঞতা অবশ্যই আমার সাথে একটু শেয়ার করবেন, কারণ ভবিষ্যতে আমার একটু যাওয়ার ইচ্ছা আছে সেখানে। তো যাই হোক, আমরা ঝিকরগাছা ব্রিজ পার হয়ে মহাসড়ক ধরে চলে আসছি আমাদের এই বেনিয়ালি বাজারে। তো এরপরে চলে আসলাম আমরা গদখালি বাজারে, দেখতে দেখতেই গল্প করতে করতে। ফুলের রাজ্য গদখালি,
আমরা চলে আসছি মেইন গেটের কাছাকাছি। তো মেইন গেটে এসে দেখি যে এখানে সবসময় যেরকম ভিড় থাকে আজকে অনেকটা আরো বেশি ভিড় ছিল। মানে রাস্তায় এত মানুষ, যা আসলে দেখতে ভালোও লাগছিল, আবার কিছুটা বিরক্তিরও কারণ ছিল। তো আমরা আস্তে আস্তে রাস্তা ধরে যাচ্ছি গদখালির দিকে। গদখালির এই যে সবুজ মাঠ শুরু হয়ে গেছে, বিশাল গোলাপের বাগান আমাদের চোখের সামনে ভেসে উঠতেছে। তো এত দারুণ ছিল পরিবেশটা তখন, মানে সূর্যটা প্রায় তখন পড়ন্ত, 4:30 মতো প্রায় বেজে গেছে। তো যাই হোক, আমরা ভাবছিলাম যে আমরা সন্ধ্যার আগে পৌঁছাতে পারবো কিনা, কিন্তু আল্লাহর রহমতে আমরা সূর্য থাকতে থাকতে, মানে সূর্যের আলো থাকতে থাকতে আমরা পৌঁছে গেলাম গদখালিতে। তো গদখালির মেইন বাজারে আমরা সবে মাত্র এসে পৌঁছালাম। এখন ডিসিশন নেব যে আমরা আসলে কোথায় এবং কোন জায়গায় যে স্টে করব বা ঘুরে বেড়াবো। তো যাই হোক, গদখালি পৌঁছে আমরা কোথায় কোথায় ঘুরলাম, কি কি করলাম, ইনশাআল্লাহ নেক্সট এপিসোডে আপনাদের দেখাবো। তো আমাদের সাথে এবং পাশেই থাকুন। ধন্যবাদ।